হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা আজকে ভারতীয় সংবিধানের উৎসগুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের সংবিধানের মূল বিষয়গুলি কোন কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কোন কোন সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে। এর আগে আমরা ভারতের সংবিধানের যে গঠন সেটার পড়াতে গিয়ে আমরা গণপরিষদ পড়েছি। তারপরে আমরা সংবিধানের প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেছি। তো আমরা আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমরা পরের ক্লাস এটা নিয়ে আলোচনা করব যে ভারতের সংবিধান কোন কোন জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছে, অর্থাৎ কোন কোন সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের যারা সংবিধান রচয়িতা তারা আমাদের সংবিধান রচনা করেছে। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমেই ব্রিটিশ সংবিধান। তার কারণ হচ্ছে যে আমরা ব্রিটিশ শাসনাধীনে ছিলাম এবং ব্রিটেন একটি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ফলো করে। তো ভারতের যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালনা হয়, তো অনেক বিষয় ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো যদি আমরা দেখি যে কোন কোন বিষয় আমরা ব্রিটিশ সংবিধান থেকে নিয়েছি, তার মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রপতি। এখানে একটা বিষয় আছে যে ব্রিটেনে কিন্তু রাষ্ট্রপতি নেই। ব্রিটেনে কি আছে? ব্রিটেনে রাজা বা রানী আছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতি আছে। তবু আমরা রাষ্ট্রপতি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে কেন বলছি? তার কারণ হচ্ছে যে ব্রিটেনের যে রাজা বা রানী তিনি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক। তো আমরা যেহেতু রাজতন্ত্র বিলোপ করে আমরা সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা আমাদের সমস্ত ক্ষমতা, সাংবিধানিক যে ক্ষমতা, সেগুলো প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করেছি। যে একজন সংসদীয় শাসন ব্যবস্থার যিনি লোকসভার নেতা হবেন, প্রধানমন্ত্রী, তিনি সমস্ত শাসন ক্ষমতা ভোগ করবেন, কিন্তু সমগ্র যে ক্ষমতা সেটা সাংবিধানিকভাবে ন্যস্ত থাকবে হচ্ছে একজন নিয়মতান্ত্রিক প্রধানের হাতে। সেই নিয়মতান্ত্রিক প্রধান আমাদের ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতি, যেটা কিনা ব্রিটেনের রাজা বা রানীর আদলে তৈরি করা হয়েছে, সেই জন্য রাষ্ট্রপতি। ঠিক আছে। প্রধানমন্ত্রী, ব্রিটেনে যে প্রধানমন্ত্রী আছে, যে প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার অধিকারী। রাজতন্ত্রের যে রাজা বা রানী যিনি আছেন তিনি কেবলমাত্র নিয়মতান্ত্রিক প্রধান, সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর ভোগ করেন। আমাদেরও তেমনি প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতা ভোগ করেন। লোকসভা স্পিকার, ব্রিটেনেও একজন স্পিকার আছেন। ঠিক আছে। আমাদের যেমন লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, তেমনি ব্রিটেনের নিম্নকক্ষ হচ্ছে কমন সভা। কমন সভা শক্তিশালী, আমাদের যেমন নিম্নকক্ষ লোকসভা শক্তিশালী। তো কমন সভার একজন স্পিকার থাকেন, সেই আদলে আমাদেরও লোকসভা স্পিকার নেওয়া হয়েছে। ঠিক আছে। একক নাগরিকত্ব, ব্রিটেনে কিন্তু একক নাগরিকত্ব স্বীকৃতি স্বীকার করা হয়, অর্থাৎ যে রাজ্যেই বসবাস করুন না কেন সে এককভাবে একটি দেশের নাগরিক। তো আমরাও একক নাগরিকত্ব স্বীকার করেছি। আমেরিকায় কিন্তু দ্বৈত নাগরিকতা আছে, প্রথমে সে তার প্রভিন্সের নাগরিক, তারপর সে তার দেশের নাগরিক, ডুয়াল সিটিজেনশিপ, যেটা কিন্তু আমাদের দেশে নেই। আমাদের একক নাগরিকত্ব স্বীকার করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের নাগরিক থাকাকালীন অন্য কোনো দেশের নাগরিক কেউ থাকতে পারবে না, অর্থাৎ একই সাথে আমার দেশেরও নাগরিক থাকবে, অন্য দেশেরও নাগরিকত্ব নিয়ে থাকবে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে হয় না। যদি কেউ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। ঠিক আছে। সংসদীয় সরকার বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, এটা পুরোটাই ব্রিটেন থেকে নেওয়া। ব্রিটেনে যেমন পার্লামেন্টারি শাসন ব্যবস্থা আছে, অর্থাৎ একটা পার্লামেন্ট সমস্ত ক্ষমতা ভোগ করবে, সেখানে আইন প্রণয়ন করা হবে। পার্লামেন্টের সদস্যরা আইন প্রণয়ন করবে। পার্লামেন্টের একজন প্রধান হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে আমাদের পার্লামেন্ট। ঠিক আছে। সেই সংসদীয় শাসন ব্যবস্থা পুরোটাই সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সদস্যদেরকে নিয়ে সংসদীয় শাসন ব্যবস্থা, এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি? ব্রিটেনে হচ্ছে দুটো, আমি একটু আগে বললাম যে নিম্নকক্ষ কমন সভা। ব্রিটেনে দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ হচ্ছে লর্ড সভা আর নিম্নকক্ষ হচ্ছে কমন সভা। তো আমাদের এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের হচ্ছে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। ঠিক আছে।
নিম্নকক্ষ বেশি শক্তিশালী, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ব্রিটেনে যেমন কমন সভা সমস্ত ক্ষমতা ন্যস্ত থাকে, কমন সভাই দেশের সমস্ত রকম সিদ্ধান্ত গ্রহণ করে, তেমনি আমাদেরও এখানে নিম্নকক্ষ যেটা লোকসভা, এটাই বেশি শক্তিশালী। ঠিক আছে। ক্যাবিনেট ব্যবস্থা, ক্যাবিনেট ব্যবস্থা কি না, ক্যাবিনেট হচ্ছে একটা কিছু পার্লামেন্টের সদস্য, তাদেরকে নিয়ে একটা ছোট একটা গোষ্ঠী তৈরি করা, যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করে। ঠিক আছে। অর্থাৎ দেশের কোনো আপৎকালীন পরিস্থিতিতে বা কোনো নির্ণায়ক বিষয়ে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন যেহেতু বিশাল পরিমাণ লোকসভা, আমাদের 543টা লোকসভার সদস্য, এবং যারা সরকারে আছে তাদেরও বিপুল পরিমাণ সদস্য থাকে, যেমন বর্তমানে লোকসভা সরকার গঠন করে আছে বিজেপি, তাদের 301টা সদস্য। তো তাদের সবাইকে নিয়ে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না, সেজন্য ছোট একটা দল মতো একটা গোষ্ঠী তৈরি করে অল্প কয়েকজন প্রধান প্রধান গুরুত্বপূর্ণ পদাধিকারী, যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছেন, তাদেরকে নিয়ে একটা ক্যাবিনেট তৈরি করা। সেই ক্যাবিনেটই প্রধানত সমস্ত বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নেয়। আর কি আছে না, আইনতান্ত্রিক শাসন। আইনতান্ত্রিক শাসন মানে যে আইনের শাসন, যে দেশের যে আইন তৈরি হবে, পার্লামেন্ট যে আইন তৈরি করবে, সেই অনুযায়ী দেশ শাসন হবে। ঠিক আছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি না, এখানে একটা বিষয় হচ্ছে যে সরকার যে পরিচালনা হয়, সেই সরকারের পরিচালনার যে বিভিন্ন ব্যয় হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে ব্যয় হয়, সেই ব্যয়, সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্য একটা কমিটি তৈরি হয়। ঠিক আছে, যেটাকে আমরা পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলি। নিয়ম হচ্ছে, এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এর চেয়ারপারসন সবসময় বিরোধী দল থেকে হয়। যেহেতু সরকার সমস্ত রকম খরচ করে, তো সেটা যাতে স্বচ্ছভাবে হয় সেটা দেখার জন্য বিরোধী দলের কাউকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন করা হয়। যেমন বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপারসন হচ্ছে কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বিজয়ী সাংসদ। এবার যদি আমরা রাশিয়ান সংবিধান দেখি, যে আমরা জানি যে ভারতবর্ষের উপর রাশিয়ার প্রভাব অনেকটা। ঠিক আছে। তো রাশিয়ার সংবিধান থেকে আমাদের মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য কি, যে যেমন আমাদের মৌলিক অধিকার আছে, তেমনি কিছু মৌলিক কর্তব্য গ্রহণ করা হয়। সেই মৌলিক কর্তব্যগুলো আমাদের সংবিধানের পার্ট 4-এতে আছে, 51A ধারায় মৌলিক কর্তব্যগুলো আছে। মোটামুটিভাবে আমাদের 11টি মৌলিক কর্তব্য আছে, মোট 11টি মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে। প্রস্তাবনায় আমাদের কি আছে, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণার কথা বলা আছে। আমরা যখন আগে ভিডিওতে প্রস্তাবনা নিয়ে আলোচনা করছিলাম, সেই সময় আমরা এই বিষয়গুলো দেখেছি, যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার। ঠিক আছে। এই যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের ধারণা, এটাও কিন্তু রাশিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আর কি না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে জওহরলাল নেহেরু, তিনি প্রথম যখন প্রধানমন্ত্রী পদে আসীন হন, তিনি দেশ যে পরিস্থিতি আমরা হাতে পেয়েছিলাম, দ্রুত যাতে দেশের উন্নতি সাধন করা যায়, তার জন্য তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন 1951 সালে। এইখানে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, যাতে করে আমরা খাদ্যে স্বয়ম্বর হতে পারি, খাদ্যের উপর আমাদের অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। সেজন্য আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল 1951 সালে। কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, এগ্রিকালচারালকে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয় পরিকল্পনা ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল। সেই সময় ভিলাই, রাউরকেল্লা, বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত জিনিসগুলো গড়ে উঠেছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশের নেতৃত্বে। তার পরিকল্পনায় দ্বিতীয় ইন্ডাস্ট্রিয়াল
দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে, যেটাকে আমরা মহলানবিশ মডেল বলি, ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনায় যাব। আইরিশ সংবিধান অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান। আয়ারল্যান্ডের সংবিধানে কি না, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমাদের সংবিধান যারা প্রণেতা ছিলেন ভবিষ্যতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা দেওয়ার জন্য তারা সংবিধানের মধ্যে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটা গ্রহণ করেছিলেন আইরিশ সংবিধান থেকে, যেটা কিনা 36 থেকে 51 সংবিধানের পার্ট 4-এ 36 থেকে 51 এই আর্টিকেলের মধ্যে এই প্রিন্সিপালসগুলো বর্ণনা করা আছে। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, আমাদের দেশের রাষ্ট্রপতি তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, যেমন একজন লোকসভা আর এমপি যেরকমভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, যেমন আমাদের রাজ্যের বিধানসভা বা পঞ্চায়েতের সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, রাষ্ট্রপতি কিন্তু সেরকম জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, তার নির্বাচনের আলাদা পদ্ধতি আছে। তো সেই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সেটাও আমরা আইরিশ সংবিধান থেকে গ্রহণ করেছি। রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন করা, আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্ট সেখানে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, যেখানে আমাদের রাষ্ট্রপতি তিনি 12 জন সদস্য মনোনীত করতে পারেন, ঠিক আছে। তো এই যে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনয়ন করা, যেমন পিটি ঊষা মনোনীত সদস্য। তো এরকম বিভিন্ন ক্ষেত্র থেকে কলা, বিজ্ঞান, বাণিজ্য, খেলাধুলা, সিনেমা, সাহিত্য, এই বিভিন্ন ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনয়ন করতে পারেন। তো এই যে সদস্য মনোনয়নের ব্যবস্থা এটা আইরিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। এবার যদি আমরা দেখি আমেরিকান সংবিধান থেকে কি নিয়েছি আমরা, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আমাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফান্ডামেন্টাল রাইটস, এই বিষয়টা আমরা আমেরিকার সংবিধান থেকে পেয়েছি। আমেরিকার নাগরিক অধিকার খুব চূড়ান্তভাবে মান্যতা দেওয়া হয়, তো সেই হিসাবে আমরা সংবিধানে মৌলিক অধিকারকে গ্যারান্টি দিয়েছি। তো মৌলিক অধিকার যেটা আমরা দেখলাম যে 12 থেকে 35 নম্বর ধারা, এটা আমরা আমাদের সংবিধানে মৌলিক অধিকারকে গ্রহণ করা হয়েছে আমেরিকার সংবিধান থেকে। স্বাধীন বিচার ব্যবস্থা অর্থাৎ আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা, আইন বিভাগ এবং শাসন বিভাগের ঊর্ধ্বে সবসময় বিচার ব্যবস্থা থাকবে। এমনকি আইন বিভাগ যে আইন প্রণয়ন করছে বা শাসন বিভাগ যদি কোনো সিদ্ধান্ত নেয় তারও ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে বিচার বিভাগ নির্দেশ দিতে পারে। লিখিত সংবিধান, আমরা যেমন দেখছিলাম যে ব্রিটেনের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান, সেখানে প্রথা, রীতিনীতি এগুলো নিয়ে এই সংবিধান প্রধানত চলে, কিন্তু আমেরিকার সংবিধান যে লিখিত সংবিধান। একই রকমভাবে আমাদের ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, যে প্রত্যেকটা বিষয় ভারতে লিখিত ফর্মে রয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া, যে কোনো বিষয়ে যদি কোনো দেখা যায় যে দুর্নীতি বা অন্যান্য প্রশ্নে বা কোনো কারোর বিরুদ্ধে কোনো মামলাজনিত কোনো বিষয়ে যদি কোনো সুপ্রিম কোর্টের কোনো বা হাইকোর্টের কোনো বিচারপতিকে অপসারণ করতে হয় তাহলে সেক্ষেত্রেও তার যেটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিও আমরা আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করেছি, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় নকশা অর্থাৎ যে ফর্ম, যেটা যে কেন্দ্র এবং রাজ্যে দুরকম ধরনের সরকার থাকবে এবং দুটো মিলিয়ে উভয় সরকার মিলিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা হবে, এই যে নকশা, এই যে ফর্ম, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় নকশা বলছি আমরা, এটা আমেরিকার সংবিধান থেকে গৃহীত করা হয়েছে। আমেরিকায় প্রায় 50টা প্রদেশ রয়েছে এবং কেন্দ্রে একটি কেন্দ্র সরকার রয়েছে। আমাদের যেমন ভারতবর্ষে 29টা রাজ্য আছে এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং কেন্দ্রে একটি কেন্দ্র সরকার আছে, ঠিক আছে। রাজ্যপালের দপ্তর কি না, রাজ্যপাল প্রত্যেকটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন, তার নিয়োগ হয় কেন্দ্র সরকারের মাধ্যমে, ঠিক আছে। তো সেই যে রাজ্যপাল, তার দপ্তর কিন্তু নির্দিষ্ট একটি রাজ্যেই হয়, ঠিক আছে। রাজ্যপালের কাজ কি না, রাজ্যপাল সাধারণত
সেই রাজ্যের বিভিন্ন প্রশাসনিক শাসন বিভাগীয় বিভিন্ন বিষয়গুলো, সিদ্ধান্তগুলো সে কেন্দ্র সরকারকে রিপোর্ট করে। ঠিক আছে, তার কিছু ক্ষমতাও আছে, যেমন 356 ধারায় যখন রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জারি করা হয়, সেই ক্ষমতা তার হাতে আছে। যদি দেখা যায় যে কোনো রাজ্যে বিধানসভার ভোট হয়েছে কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তখন কোন দলকে তিনি সরকার গঠন করতে আহ্বান করবেন সেগুলো তার হাতে থাকে। এছাড়া আসাম বা অন্যান্য কিছু কিছু বিশেষ অঞ্চলের জন্য রাজ্যপালকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে। ঠিক আছে, নাগাল্যান্ড, আসাম, এই সমস্ত রাজ্যপাল। তো রাজ্যপালের যে দপ্তর, এই রাজ্যপালের দপ্তর, এই বিষয়টা আমরা আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা, যেটা আমরা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে বিচার বিভাগকে স্বতন্ত্র রাখার চেষ্টা করা হয়েছে এবং তার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে করে বিচার বিভাগ অন্যান্য বিভাগগুলোর উপরে তার যে স্বাধীন বিচার ব্যবস্থা, তার যে নির্দেশ, সেগুলো জারি করতে পারে। ঠিক আছে, আর কি না, প্রস্তাবনায় যে আমরা ভারতের জনগণ, এই যে লেখার এই ধরনটা আমরা আমেরিকার সংবিধান থেকে পেয়েছি। আমাদের সংবিধানে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা যখন সংবিধানের প্রস্তাবনা আমরা পড়ছিলাম, তখন আমরা দেখেছি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, socialist, democratic republic, এরকম যে আমরা করেছি, সেটা আমরা যে পেয়েছি, সেটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করা। আমেরিকার সংবিধানে আমরা কি লেখা আছে? আমেরিকার সংবিধানে লেখা আছে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এটা দিয়ে শুরু আমেরিকার সংবিধান। সেই আদলেই আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে আমরা আমাদের সংবিধান শুরু করেছি। অস্ট্রেলিয়ার সংবিধানে কি লেখা আছে? যে কনকারেন্ট লিস্ট আমরা এখান থেকে পেয়েছি, যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র একটা তালিকা থাকে, একটা রাজ্য তালিকা থাকে। কেন্দ্র তালিকার অন্তর্গত কিছু বিষয় থাকে, রাজ্য তালিকার অন্তর্গত কিছু বিষয় থাকে, এবং তার মাঝখানের কিছু বিষয় থাকে যেটা উভয় ক্ষমতা ভোগ করে, সেটা হচ্ছে, বা উভয় সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা হচ্ছে যুগ্ম তালিকা। যেমন শিক্ষা যুগ্ম তালিকার ভুক্ত। ঠিক আছে, যেমন আমাদের রাজ্যে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো চলে, সেই বিশ্ববিদ্যালয় একটা গঠন করতে গেলে, বা কোনো একটা, যদি কেউ বিএড কলেজ আমাদের রাজ্যে তৈরি করতে চায়, বা কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায়, যেটাই করতে চায়, বা কেউ হয়তো একটা নার্সিং কলেজ খুলতে চায়, সেক্ষেত্রে কিন্তু রাজ্যে আমাদের বিধানসভা একটা বিল পাস হয়। সেই বিল অনুযায়ী তাকে একটা মান্যতা দেওয়া হয়। তারপরে কেন্দ্র বিভিন্ন এজেন্সি আছে, মানে যে কেন্দ্র বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন যদি ইউজিসি আছে, ঠিক আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তার অনুমতির প্রয়োজন হয়। নার্সিংয়ের ক্ষেত্রে আইএনসির প্রয়োজন হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, বা মেডিকেল কলেজের ক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের প্রয়োজন হয়। ঠিক আছে, বিএডের ক্ষেত্রে এনসিটির প্রয়োজন হয়। ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার স্টাডি। এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে যুগ্মভাবে চলে। তো এই যে যুগ্ম তালিকা বিষয়টা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গ্রহণ করা আছে। যৌথ অধিবেশনের ব্যবস্থা। যৌথ অধিবেশন কি না, অনেক সময় কি হয়, কোনো বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিভিন্ন যে দুটো দপ্তর আছে, অর্থাৎ যে আমাদের যে দুটো সভা, দুটো কক্ষ, লোকসভা নিম্ন কক্ষ এবং রাজ্যসভা উচ্চ কক্ষ, এই দুটো পার্লামেন্টের দুটো কক্ষের যৌথ অধিবেশন বসে। ঠিক আছে, তো এই যৌথ অধিবেশনের ব্যবস্থা আমরা এখান থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে পেয়েছি। প্রস্তাবনার যে ভাষা, যে বিষয়, যে বাচন ভঙ্গিতে, যে রচনা শৈলীতে আমাদের সংবিধান প্রস্তাবনা লেখা হয়েছে, সেটা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে পেয়েছি। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সংবিধানে এরকম ধরনের লেখা হয়েছে, সেখান থেকেই আমরা এটা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। কানাডার সংবিধান, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেটা প্রধানত, যদি আমরা যে যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলো আছে, যে কেন্দ্র একটা শক্তিশালী কেন্দ্র সরকার, রাজ্যগুলোতে রাজ্য সরকার, ঠিক আছে, তাদের বিভিন্ন শাসন বিভাগ, আইন বিভাগ, দু রকমের লিস্ট, কেন্দ্র লিস্ট, তাতে কিছু বিষয়, রাজ্য তালিকা, তাতে কিছু বিষয়। ঠিক আছে, এরকম যে বিষয়, টোটাল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা হচ্ছে আমরা কানাডার সংবিধান থেকে পেয়েছি। প্রধানত কিছু বিষয় আমরা আমেরিকার সংবিধান থেকেও পেয়েছি। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার যে বন্টন, যে কোন কোন বিষয় কেন্দ্রের হাতে থাকবে, কোন কোন বিষয় রাজ্যের হাতে থাকবে, এই যে ক্ষমতার বন্টন, সেটা আমরা এখান থেকে পেয়েছি। এবং অবশিষ্ট যে ক্ষমতা,
এই অবশিষ্ট ক্ষমতা, যেটাকে আমরা রেসিডুয়াল পাওয়ার বলছি, এটার যে বন্টন, এটা আমরা অবশিষ্ট যে ক্ষমতা রেসিডুয়াল পাওয়ার, এইটা হচ্ছে কেন্দ্রের হাতে থাকে। ঠিক আছে, রেসিডুয়াল পাওয়ার কিন্তু সবসময় কেন্দ্রের হাতে থাকে, অর্থাৎ কিছু বিষয় কেন্দ্রের হাতে, কিছু বিষয় রাজ্যের হাতে, বাকি যে বিষয় সেগুলো কিন্তু কেন্দ্রের হাতে থাকে। ঠিক আছে, দুরকম যে তালিকা থাকে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা আমরা কোত্থেকে পেয়েছি? যুগ্ম তালিকা আমরা পেয়েছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এছাড়াও কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু যেমন যদি যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয় নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের মতই প্রাধান্য পায়। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে ফ্রান্সের সংবিধান থেকে আমরা কি কি পেয়েছি। ফ্রান্সের সংবিধান থেকে আমরা পেয়েছি স্বাধীনতা, সাম্য, মৈত্রীর ধারণা। যদি আমরা প্রস্তাবনায় যে আমরা এই তিনটে শব্দ আমরা দেখেছি, আমরা প্রস্তাবনা যখন পড়াচ্ছিলাম, যে আমরা তিনটে শব্দ কিরকম ছিল এখানে, লিবার্টি, একটা ছিল ইকুয়ালিটি, আর একটা ছিল ফ্র্যাটার্নিটি। এই যে তিনটে বিষয়, এইটা কিন্তু আমরা আমাদের প্রস্তাবনায় যুক্ত করেছি এই ফ্রান্সের সংবিধান থেকে। এই যে তিনটে ধারণা, যে ভাবধারা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, ঠিক আছে, এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে 1789 এই ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, এই তিনটে ভাবধারা কিন্তু এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে তৈরি হয়েছিল। সেটা কিন্তু ফ্রান্স স্বাধীন যখন সরকার তৈরি করে, সে তার সংবিধানের মধ্যে নিয়েছে, সেখান থেকে আমরা গ্রহণ করেছি। আর কি না, রিপাবলিকান শব্দ, রিপাবলিকানের মানে হচ্ছে যে প্রজাতান্ত্রিক শাসন, অর্থাৎ প্রজাদের শাসন, অর্থাৎ জনগণের শাসন। ঠিক আছে, একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকবেন, তার নামে সমগ্র রাষ্ট্র পরিচালিত হবে, এবং সেই জন্য সেটাকে রিপাবলিক বলা হচ্ছে, অর্থাৎ তিনি আবার ভোটে নির্বাচিত হতে হবে। ঠিক আছে, রিপাবলিকানের অবশ্য শর্ত হচ্ছে রাষ্ট্রপ্রধান ভোটে নির্বাচিত হবে, যেটা আমাদের রাষ্ট্রপতি, আমরা রাষ্ট্রপতির নামে সমস্ত রাষ্ট্র পরিচালনা হয়। তিনি কিন্তু ভোটে নির্বাচিত হন, পরোক্ষ ভোটে নির্বাচিত হন, কিন্তু ভোটে নির্বাচিত হন, কোনো রাজতন্ত্র চলে না। সেই জন্য রিপাবলিকান শব্দ আমরা ফ্রান্সের সংবিধান থেকে গ্রহণ করেছি। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কি নিয়েছি? সংবিধান সংশোধন পদ্ধতি। বিভিন্ন সময় বিভিন্ন সংবিধান সংশোধন হয়েছে। ঠিক আছে, যেমন আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে 42তম সংবিধান সংশোধন 1976 সালে ইন্দিরা গান্ধী, তিনি সেকুলার এবং সোশ্যালিস্ট, অর্থাৎ ধর্মনিরপেক্ষ এবং সাধারণতন্ত্র, সমাজতন্ত্র, এই দুটো বিষয় প্রস্তাবনায় যুক্ত হয়েছে। এরকম বিভিন্ন বিষয় প্রয়োজনে বিভিন্ন সময় সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রহণ করা হয়। তো এই যে সংবিধানের যে সংশোধন পদ্ধতি, এটা আমরা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে গ্রহণ করেছি। রাজ্যসভার সদস্যদের নির্বাচন, আমরা জানি যে লোকসভার সদস্যদের প্রত্যক্ষ নির্বাচন হয়, আমরা ভোট দিই। ঠিক আছে, যেমন আমরা 2014 সালে আমরা লোকসভার ভোট দিয়েছি, 19 সালে ভোট দিয়েছি, আবার 2024 সালে লোকসভা ভোট আসছে। ঠিক আছে, বিধানসভা, রাজ্যগুলোতে বিধানসভার ভোট হয়। তো এই যে ভোট হয়, এটা জনগণ প্রত্যক্ষ ভোট দেয়। হ্যাঁ, তার পাড়ার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এগুলো জনগণ প্রত্যক্ষ ভোট দেয়। কিন্তু রাজ্যসভায় যারা সদস্য হয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষ যারা, সেই উচ্চকক্ষের যে সদস্য, তাদের যে ভোট, সেটা কিন্তু জনগণ প্রত্যক্ষ ভোট দেয় না। ঠিক আছে, তাদের যে ভোট হয় সেটা পরোক্ষ ভোট হয়, কিন্তু পরোক্ষ ভোট হয়। ঠিক আছে, তো সেই যে নির্বাচনের যে সদস্যদের পদ্ধতি, সেটা কিন্তু আমরা এখান থেকে গ্রহণ করেছি। আর কি না, জাপানের সংবিধান, সুপ্রিম কোর্টের গঠন। ঠিক আছে, একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট যে আমরা গঠন করেছি 1950 সালে। তো সেই যে সুপ্রিম কোর্টের গঠন, এই সুপ্রিম গঠনটা আমরা জাপানের সংবিধান থেকে গ্রহণ করেছি। ঠিক আছে, বর্তমানে ভারতবর্ষে 33 জন জাজ আছেন। ঠিক আছে, 33 জন বিচারপতি আছেন সুপ্রিম কোর্টে। ঠিক আছে, সুইডেনের সংবিধান থেকে আমি কি নিয়েছি? লোকপাল আমরা সুইডেনের সংবিধান থেকে গ্রহণ করেছি। 2010 সালে ভারতবর্ষে আগের যে সরকার ছিল, ইউপিএ সরকার, তাদের আমলে আন্না হাজারের নেতৃত্বে একটা লোকপাল আন্দোলন তৈরি হয়, লোকপাল
বিলের জন্য, যে জনগণের বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলো যাতে দুর্নীতি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলোর উপরে নজরদারির জন্য একজন লোকপাল নিযুক্ত করতে হবে, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদেরকেও তার আওতাভুক্ত করতে হবে, যে তারা কোনো দুর্নীতি করছে কিনা জনগণের বিভিন্ন বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার সময়। ঠিক আছে, তো 2012 সালে লোকপাল আইন তৈরি হয়, এবং আন্না হাজারে সেই সময় বিভিন্ন সাথী ছিলেন, যেমন বর্তমানে তারা অনেকে রাজনৈতিক দল গঠন করেছে, অনেকে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করেছে। যেমন আমরা আম আদমি পার্টি দেখেছিলাম, দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি এই সময় আন্না হাজারের সহযোগী হয়ে এই লোকপাল আন্দোলনে ছিলেন। কিরণ বেদী ছিলেন, যিনি পরবর্তীকালে বিজেপির দিল্লি প্রধান হন, এবং লাক্ষাদ্বীপ লেফটেন্যান্ট গভর্নর হিসাবে তিনি পরে রিটায়ার করেন। তো আন্না হাজারে সহযোগী এরা সবাই মিলে লোকপাল আন্দোলন তৈরি করে, এবং লোকপাল বিল তৈরি হয় 12 সালে। ঠিক আছে, যেমন বর্তমান লোকপাল চেয়ারম্যান আছেন প্রদীপ কুমার মোহান্তি, ইনি বর্তমানে লোকপাল চেয়ারম্যান। ঠিক আছে, ভারত শাসন আইন 1935, ইন্ডিয়ান অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এইটার একটা বিশাল প্রভাব রয়েছে ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে। ঠিক আছে, তো যেমন বিভিন্ন সরকারি যে যুক্তরাষ্ট্রীয় বিভিন্ন যে স্কিম, ঠিক আছে, সেই বিভিন্ন স্কিমগুলো আমরা এই সময় এখান থেকে গ্রহণ করেছি। গভর্নর অফিস কীভাবে চলবে, অর্থাৎ রাজ্যপালের অফিস কীভাবে চলবে, রাজ্যপালের অফিস কোথায় হবে, কীভাবে তার পরিচালনা হবে, সেগুলো আমরা এখান থেকে পেয়েছি। বিচার বিভাগ কীরকমভাবে তার কার্য পরিচালনা করবে, পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা বর্তমানে ইউপিএসসি বলে চিনি। ঠিক আছে, ইউপিএসসি, যার সবচেয়ে পপুলার পদ হচ্ছে আইএএস, আইপিএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সবই হচ্ছে ইউপিএসসির আন্ডারে। বিভিন্ন দপ্তর, ভারতবর্ষের বিভিন্ন যে দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলোর একজন করে মন্ত্রী হন, যারা ভোটে জেতেন তিনি সেই মন্ত্রী হন সরকারের তরফে। কিন্তু তার পক্ষে সেই পুরো দপ্তর একা সামলানো সম্ভব নয়, তার সহযোগিতা করার জন্য সরকারি বিভিন্ন আমলা নিযুক্ত থাকেন, তারাই হচ্ছে আইএএস, আইপিএস। ঠিক আছে, আইপিএসটা পুরো পুলিশ, আইএএসটা হচ্ছে সাধারণত এডিএম ডিএম হন, তাদের একটা জেলার দায়িত্ব থাকে, এবং তার নানা রকমভাবে পদোন্নতি হয়ে তারা বিভিন্ন দপ্তরের সচিব থেকে একদম শেষ অবধি ক্যাবিনেট সচিব পর্যায়ে পৌঁছান। ঠিক আছে, এবং প্রশাসনিক বিভিন্ন বিবরণ, যেগুলো আমরা যে গ্যাজেট নোটিফিকেশন থেকে শুরু করে সরকারের বিভিন্ন যে নির্দেশনামা, সেগুলো সবই আমরা এই ভারত শাসন আইন 1935 বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে পেয়েছি। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের সংবিধানের উৎস বলতে পারি, যে আমাদের সংবিধান যারা প্রণেতা ছিলেন তারা এই সমস্ত সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন বিষয়গুলোকে গ্রহণ করে আমাদের যে ভারতের সংসদীয় গণতন্ত্রের যে সংবিধান, লিখিত সংবিধান, এই সংবিধান প্রণয়ন করেছে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমরা এর আগে আমরা সংবিধান প্রণয়ন করতে গিয়ে গণপরিষদ পড়েছি, সেটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আগের ভিডিও আমরা সংবিধানের প্রস্তাবনা পড়েছি, এবং এটা আমরা এখন উৎসগুলো পড়লাম। এই যে তিনটে বিষয়, এগুলো মিলিয়ে কি ধরনের অবজেক্টিভ প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও করব। তারপরে আবার আমরা যেরকমভাবে ডিটেল আলোচনা করছি এরকমভাবে আমরা আলোচনা করে যাব। ধন্যবাদ।